ইশরাককে মেয়রের শপথ না পড়ানো পর্যন্ত খুলবে না নগর ভবনে ফটক, চলছে ব্লকেট কর্মসূচি, নাগরিক সেবা বন্ধ। গ্যাজেট জারির পরে এই যে শপথ নিয়ে টালবাহানা এই সরকারের, তাই আজ জনগণ নেমে এসেছে এই শপথের দাবিতে। ইশরাক হোসেন সাহেবকে মেয়রের স্বীকৃতি দিয়ে নগরবাসীর সেবা করার সুযোগ দিবে। আদালতের মাধ্যমে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কারাগারে, জুলাই আন্দোলনের শিক্ষার্থী এনামুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার। আওয়ামীপন্থী 61 আইনজীবীর জামিন স্থগিত, 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মানুষের কল্যাণে কাজ করবে এমন সরকার গঠনের কথা বললেন তারেক রহমান, ফিরিয়ে দেবে জনগণের রাজনৈতিক অধিকার। ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে অচল অবস্থা, পোশাক সহ পণ্যবাহী শতাধিক ট্রাক আটকা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ভারত সরকার নিষেধাজ্ঞার কারণে এগুলো বর্তমানে আটকে আছে, আর আটকে থাকার কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে 4 জন নিহত, আহত 3 জন হাসপাতালে, পালিয়েছে ট্রাক চালক। এবং গাজায় স্থল অভিযানে বাড়িয়েছে ইসরায়েল, আরও 1.5 শতাধিক ফিলিস্তিনি প্রাণহানি, হাসপাতালের সামরিক অভিযান। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকেট কর্মসূচিতে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। টানা 4 দিনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পর ব্লকেট ঘোষণা করে ইশরাক সমর্থকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টার আগেই নগরবাসীর ব্যানারে নগর ভবনের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নেয় ইশরাক সমর্থকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নগর ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা, কর্মচারী কিংবা কোনো সেবা প্রত্যাশী। এতে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময় মেয়রের দায়িত্ব হস্তান্তর, স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবের পদত্যাগ সহ নানা দাবি জানায় তারা। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ইশরাক সমর্থকরা। জুলাই আন্দোলনে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী 22 মে দিন ধার্য করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ছিলেন ফারিয়া। তবে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন আন্দোলনের সময় বিদেশে ছিলেন তিনি। তারেক মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে ইউসুফ ভুইয়া রিপোর্ট। সোমবার সকালে কড়া নিরাপত্তায় সিএমএম আদালতে তোলা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। পরে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থাভাজন হতে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। তবে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন নুসরাত ফারিয়া আন্দোলনের সময় বিদেশে ছিলেন। তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না। এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু পুলিশ করতে পারেনি। এদিকে পুলিশ প্রতিবেদন দেওয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেন বিচারক। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। আওয়ামীপন্থী 61 আইনজীবীর জামিন স্থগিতই থাকবে বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার 61 আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন 5 মে পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পর 115 আইনজীবী উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে গেল 6 এপ্রিল
83 জন ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও 18 নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। 3 জন পালিয়ে যাওয়ায় 61 জনকে কারাগারে পাঠানো হয়। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় যা মানুষের কল্যাণে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে খেলাধুলায় যারা দেশের প্রতিনিধিত্ব করবে তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র। রোববার পশ্চিম লন্ডনের একটি হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাস পরিবর্তনে আনা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে তারেক রহমান বলেন, নির্বাচন মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্রের মতো পার্থক্য থাকা স্বাভাবিক উল্লেখ করে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে এগিয়ে যেতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে গড়ে তুলতে হবে। হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসি-এনসিপির এক নেতা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে এসব দলকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে। সোমবার জাতীয় নাগরিক পার্টির কর্মী হিসেবে পরিচয় দেয়া হোসেন মোহাম্মদ আনোয়ারের পক্ষে আইনজীবী সালাউদ্দিন রিগান এ নোটিশ পাঠান। আওয়ামী লীগ ছাড়া 14 দলের জোটেও শরিক দলগুলো হলো জাতীয় পার্টি এরশাদ, জাতীয় পার্টি মঞ্জু, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদি লীগ, বাসদ রেজাউদ্দিন, সাম্যবাদী দল দিলীপ বড়ুয়া, ন্যাপ মুজাফর, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদিনু, শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও এই নোটিশ পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে। অর্থ আত্মসাৎ মামলায় হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন এবং জেসমিনকে হাইকোর্টে জামিন চাইতে বলেন। এর আগে 2019 সালে 16 জুন এই মামলায় জেসমিন ইসলামকে হাইকোর্টে দেয়া জামিন আদেশ বাতিল করে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ। দেয়া হয় আত্মসমর্পণ করার নির্দেশ। এরপর থেকে কারাগারে আছেন জেসমিন ইসলাম। 2016 সালের 1 নভেম্বর জেসমিন ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন। মামলায় আসামিদের বিরুদ্ধে 85 কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলা করার দিন দুদকের একটি দল রাজধানীর বংশাল থেকে জেসমিন ইসলামকে গ্রেফতার করেন। বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় 7 ধরনের পণ্য রফতানি বন্ধ রয়েছে। বেনাপোল স্থলবন্দরে 36টি ট্রাকে তৈরি পোশাক সহ পণ্যবাহী শতাধিক ট্রাক। ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি বিধিনিষেধ দ্বিপক্ষীয় বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যশোর প্রতিনিধি সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহারের পর বাংলাদেশের স্থলবন্দর দিয়ে আমদানিকৃত ভারতীয় সুতাসহ বেশ কিছু পণ্যের উপর বিধিনিষেধ আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতিক্রিয়ায় 1 মাসের মাথায় দিল্লির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের তৈরি পোশাক ও ফলসহ প্রায় 7 ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে।
17 মে শনিবার ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে 36টি ট্রাকে তৈরি পোশাক সহ আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ভারতের নতুন নিষেধাজ্ঞা বড় ধাক্কা হয়ে দেখা দেবে বলে শঙ্কা দেশের ব্যবসায়ীদের। তারা বলছেন, সমুদ্র ও আকাশপথে এসব পণ্য রপ্তানি করতে দ্বিগুণ খরচ ও সময় লেগে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে দুদেশের ব্যবসায়ীরা। বেনাপোল স্থলবন্দরে কিছু ট্রাক দাঁড়ায় আছে ভারতে প্রবেশের অপেক্ষায়, কিন্তু ভারত সরকার নিষেধাজ্ঞার কারণে এগুলো বর্তমানে আটকে আছে, আর আটকে থাকার কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশ সরকারের রাজস্ব হারাচ্ছে। এক্সপোর্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, সেটা উভয় ব্যবসায়ী বাংলাদেশ এবং ইন্ডিয়ায় দুইজনে ক্ষতিগ্রস্ত হবে। নিষেধাজ্ঞা আরোপের আগের এলসি হওয়া পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারের সুযোগ চান ব্যবসায়ীরা। তবে এসব এলসি হওয়া পণ্য ছাড়ের ব্যাপারে মৌখিক একটি আপিলের আশ্বাস দিয়েছে ভারত। ইন্ডিয়ান পার্টির আলোচনা চলছে যাতে পূর্বের এলসিকৃত পণ্য রপ্তানি হয়, তার জন্য ইন্ডিয়ান কাস্টমসে ইন্ডিয়ান ব্যবসায়ীরা আলোচনা করছে। আমরা একটা আবেদন জানাবো মৌখিকভাবে নিচের লেভেল থেকে, যে গাড়িগুলো বাংলাদেশে ডকুমেন্টের সমস্ত প্রসেস হয়ে আছে, যদি ওগুলো নেওয়া যায় ভারত ভিত্তিক বাণিজ্য বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বলছে, ভারতের এই নিষেধাজ্ঞার কারণে $770 মিলিয়ন উপর নেতিবাচক প্রভাব পড়বে, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের 42%। নিউজ ডেস্ক, দেশ টিভি। আখাউড়া বন্দরেও বন্ধ রয়েছে আমদানি রফতানি কার্যক্রম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। পরশ, বন্দরের পরিস্থিতি আপনি কেমন দেখছেন আর ব্যবসায়ীরা কি বলছেন? দিশিকা, আপনাকে জানিয়ে রাখি, সম্প্রতি ভারত সরকারের দেওয়া 6টি যে পণ্যের নিষেধাজ্ঞার কারণে একটি নেতিবাচক প্রভাব পড়েছে যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে। এই বন্দরটি কিন্তু একটি রপ্তানি মুক্তি স্থল বন্দর। এই স্থল বন্দর দিয়ে ভারতের যে মিজোরাম, আগরতলা, নাগাল্যান্ড এবং মণিপুর সহ 7টি রাজ্যে কিন্তু প্রতিদিন মাছ, রড, সিমেন্ট, বর্জ্য তুলা, ফলের জুস সহ 12টি পণ্য রপ্তানি করা হয়ে থাকে। তবে সম্প্রতি 6টি পণ্য নিষেধাজ্ঞার কারণে কিন্তু যে বন্দরে যে শুধুমাত্র 2টির মতো পণ্য, কিন্তু 3টির মতো পণ্য আজকে রপ্তানি করা হয়েছে। আমি সকাল থেকে এই স্থল বন্দরে রয়েছি। এই স্থল বন্দরে দেখেছি সকাল থেকে প্রায় 44 টনের যে হিমায়িত মাছ এবং 19 টন রশি ভারতের আগরতলায় রপ্তানি করা হয়েছে। তবে যে 6টি পণ্যের মধ্যে কিন্তু 2টি পণ্য স্থল বন্দর দিয়ে রপ্তানি হয় না, আর 4টি পণ্য এখান দিয়ে রপ্তানি করা হয়। 4টি পণ্যের মধ্যে রয়েছে পিভিসি পাইপ, ফলের জুস, প্রক্রিয়াজাত খাবার সব রয়েছে। তো বন্দরে যে ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীরা বলছেন যে 4টি পণ্য যে নিষেধাজ্ঞার কারণে তাদের কিন্তু কিন্তু ক্ষতির একটা আশঙ্কা হবে। তারা বলছেন প্রতিদিন 30 থেকে 40 লক্ষ টাকার মতো একটি তারা ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন। তো আমি এখন কথা বলবো যে আপনাদের যে পণ্যগুলো যে নিষেধাজ্ঞার কারণে যে আপনাদের কেমন ক্ষতির সম্মুখীন হবে, যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের এই আপনারা জানেন আমাদের আখাউড়া স্থল বন্দর হলো রপ্তানিমুখী বন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন যে খাবার যে মানে আমরা খাবার দ্রব্য দিয়ে যে জুস, চিজ, বিস্কিট আইটেমের চানাচুর এগুলো রপ্তানি করে থাকি। এগুলো একটা ভারত কেন্দ্রীয় সরকারের একটা বাধা পড়ার কারণে আমাদের আজকের দিনে আজকে এক্সপোর্টটা হচ্ছে না। এটা যদি এরকম আমাদের চলমান থাকে, আমাদের বন্দরটা একদম মানে বন্ধর মতোই হয়ে যাবে। তো আমরা চাই আসলে এটা খুব দ্রুত গতিতে একটা সমাধান করুক, যাতে আমাদের এই রপ্তানিটা সচল থাকে এবং আখাউড়া স্থল বন্দরটা সচল থাকে। তো ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা দুই দেশের যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে তাদের যে সমস্যা দূর করবে বলে তারা আশা করেছেন। তো বন্দরের যে কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে 6টি পণ্য নিষেধাজ্ঞা দিয়েছেন তারা এখনো কোনো দাপ্তরিকভাবে তারা চিঠি পাননি। এছাড়া 6টি পণ্য বাদে যে কয়টি পণ্য স্থল বন্দর যে কিন্তু সকাল থেকে রপ্তানি হয়েছে। তো স্থল বন্দরের কার্যক্রম নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আখাউড়া বন্দরেও বন্ধ রয়েছে আমদানি রফতানি কার্যক্রম, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদিনুর পরশ। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 3 জন। সোমবার সকাল 6:30টার দিকে বীরগঞ্জ উপজেলার দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রংপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 2 জন। নিহতরা হলেন মাইক্রোবাস চালক আরিফ হোসেন ও যাত্রী মোহাম্মদ দেলোয়ার। বাকি 2 জনের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আহত 3 জন ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। রাজধানীর বাড্ডায় রান্নাঘরে গ্যাস বিস্ফোরণে সন্তানের মৃত্যুর পর এবার মারা গেছেন মা মঞ্জুরা বেগম। রোববার রাত 10:30টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বিকেল 3টায় 66% দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার শিশু কন্যা। গত শুক্রবার রাত 12:30টায় দগ্ধ অবস্থায় একই পরিবারের নারী শিশু সহ 5 জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। এই ঘটনায় নিহত শিশুর বাবা তোফাজ্জল হোসেনের শরীর 80%, তার মেয়ে মিথিলা 60% ও তানিশা 30% দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সিলেটের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার রাত 8:30টার দিকে আখালিয়া এলাকায় মাউন্ট এডোরা হাসপাতালের সামনে তার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগলে চালক ক্ষুব্ধ হয়ে চালককে মারধর করেন। ঘটনার পর শিক্ষার্থীরা রাত 9:30টার দিকে ঘটনাস্থলে এসে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়। রাত 1:45টা পর্যন্ত চলা বিক্ষোভ শেষ পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার পরপরই অভিযুক্ত যুবক রাসেলকে আটক করে পুলিশ। দীর্ঘ 7 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। 42 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি আজও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির কাছে হস্তান্তর করেনি ঠিকাদার। ফলে এই অপরিকল্পিত প্রকল্প নিয়ে জনসাধারণের মাঝে উঠেছে প্রশ্ন। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, বিভিন্ন জটিলতা এবং কম বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কারণেই প্রকল্প শেষ করা যায়নি। তবে স্থানীয়রা বলছে, এটি মূলত টাকা লুটপাটের প্রকল্প। সহকর্মী শুভ কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন আঙ্কন চৌধুরী। সিরাজগঞ্জ শহরের পাশে যমুনা নদীর পশ্চিম পারে ক্রসবার 3 এলাকায় 2018 সালে পিডিবির তত্ত্বাবধানে প্ল্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠান 42 কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে। 8টি টাওয়ারে পাখা বসানো হয় এবং 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে নির্মাণ জটিলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রকল্পটি এখনো শেষ না হওয়ায় বিদ্যুৎ উৎপাদনও শুরু হয়নি। সরকারি এত টাকা খরচ করে প্রকল্পটি আজও আলোর মুখ দেখেনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। তবে স্থানীয়রা বলছে, বিগত সরকারের আমলে দুর্নীতির উদ্দেশ্যে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল, যা এখন নির্মাতা প্রতিষ্ঠান হতাশাজনকভাবে কাজ না শেষ করেই হস্তান্তরের চেষ্টা করছে। শুধুমাত্র দুর্নীতি করার জন্য এবং লুটপাট করার উদ্দেশ্যে শুধুমাত্র এই প্রকল্পটা বাস্তবায়ন করছে বিগত সরকার। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নতুন করে এই প্রজেক্টটা আবার টেন্ডারের মাধ্যমে চালু করা হোক। করোনার প্রভাব ও টাওয়ারের উচ্চতা কম হয় প্রকল্পে বিলম্ব হচ্ছে। তবে কিছুদিনের মধ্যেই আবারও চালু করার আশ্বাস দেন প্ল্যান্ট এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের স্বত্বাধিকারী। আমরা আগামী 10-15 দিনের মধ্যে চালু করবো এবং এরপরে স্টেপ ভালোভাবে চলবে। করোনা গেছে, তারপরে এই ওটার হাইট বাড়ানো লাগছে অনেক, প্রত্যেকটা টাওয়ারের প্রত্যেকটা বিল্ডিং এর। এখন আমার এই প্রজেক্টকে রেডি করতেছি সবকিছু দিয়ে। এই প্রকল্পটি লুটপাটের একটি উদাহরণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প অসমাপ্ত রেখেই পালিয়ে যেতে পারে বলে জানান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি। সরকারের কাছে দাবি উপস্থাপন করব যে এই প্রজেক্ট রেখে যেন পালিয়ে যেতে না পারে। যেহেতু এটা সিরাজগঞ্জের প্রজেক্ট, এই সিরাজগঞ্জের প্রজেক্টটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে তারপরে তাকে এখান থেকে চলে যেতে হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে প্রকল্প হস্তান্তর করা হোক এবং সরকার যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকল্প বুঝে নেয়, এমনটাই দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদে ঘরে ফেরা রংপুর অঞ্চলের মানুষদের জন্য এবারও বিশেষ ট্রেন থাকছে না। অন্য অঞ্চলের সঙ্গে এমন বৈষম্যে ক্ষুব্ধ ওই অঞ্চলের মানুষ। তাদের আশঙ্কা, নিয়মিত চলাচল করা আন্তনগর ট্রেন দিয়ে
এ সময় যাত্রীর চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। এ পরিস্থিতিতে সড়কেও চাপ বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করে নির্বিঘ্নে নিরাপদে ঘরে ফেরার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। রংপুর অঞ্চল থেকে দিনে 7 থেকে 10,000 মানুষ ট্রেনে যাতায়াত করেন। এত মানুষের জন্য আন্তনগর ট্রেন চলে মাত্র 10টি। ঈদের সময় যাত্রীর সংখ্যা বহুগুণে বেড়ে গেলেও বাড়ানো হয় না ট্রেনের সংখ্যা, বরং সমস্যা নিত্যর সঙ্গে হয় ঈদ যাত্রীদের। বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকুরি করা এই নারী কর্মকর্তার অভিজ্ঞতা ঠিক এমনই। থাকার কারণে আমরা দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়িয়ে থাকার কারণে ধাক্কাধাক্কি হয় না। ট্রেন তো শুধু কি একবারই ভাবে তো যায় না, অনেক সময় দেখা যাবে বিকল্প সৃষ্টিতে দাঁড় করায়, দেখা যাচ্ছে এরকম করে ঝাঁকি মারার কারণে দেখা যায় দুষ্ট ছেলেগুলো দাঁড়িয়ে আছে, দেখবেন যে ওই ঝাঁকিটার কারণে সুযোগ নিয়ে ওরা পড়তেছে উপরেই। তো এটা তো আমাদের জন্য সমস্যা, ওই জন্য তো ট্রেন বাড়ানোই দরকার। কর্তৃপক্ষ বলছে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট আর গাইবান্ধার মানুষের জন্য আগের দেয়া বরাদ্দ রংপুর এক্সপ্রেস, লালমনি, বুড়িমারি ও কুড়িগ্রাম এক্সপ্রেস রয়েছে। বিভাগের বাকি 4 জেলার জন্য আছে পঞ্চগড়, একতা, দ্রুতযান, বাংলাবান্ধা, নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস। নারীর টানে মানুষজন বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করলেও বিশেষ ট্রেন নিয়ে প্রস্তুতি নেই রেল কর্তৃপক্ষের। সুবিধার থেকে বেশিরভাগ সময় অসুবিধাই পাওয়া যায়। এই দুইজনের সিটে 3 জন বসা লাগে, ঈদের সময় আরও বেশি ভিড় হয়। যাতায়াতের জন্য ট্রেন খুব সীমিত হয়ে গেছে। আরও বেশ কিছু ট্রেন যদি এই যাতায়াত করতো ঢাকা, রংপুর, কুড়িগ্রাম এই লাইনে, তাহলে হয়তো আরও ভালো হতো। ঢাকা, চিটাং বা ওই সমস্ত রুটে যেভাবে ট্রেন পাওয়া যায় এবং সেগুলোর যে সুযোগ সুবিধা নর্থ বেঙ্গলে নাই। রংপুরে ব্রডগেজটা চালু হোক আর বিশেষ ট্রেন আর রেলওয়ে স্টেশনটা একটু উন্নত করলে আসলে অনেক ভালো হবে, আমাদের ভোগান্তিগুলো একটু কমবে আসলে। এমন বাস্তবতায় বছরের পর বছর দুর্ভোগে পড়া যাত্রীদের কণ্ঠে উঠে আসে ক্ষোভ আর বঞ্চনার কথা। ঈদ স্পেশালের জন্য প্রতিবারই আমরা বলি দিতে পারে না, যেতে হারে যাত্রী আপনার গাড়ি বগি সংকট, ইঞ্জিন সংকট, যার কারণে নতুন কোনো ঈদ স্পেশাল দিতে পারে না, এবারও নাই। জনবল, ইঞ্জিন, বগি সংকট দেখিয়ে বন্ধ রাখা হয়েছে এই অঞ্চলের 4টি লোকাল ট্রেন ও 4টি সাব স্টেশন। এ নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। রক্তের ক্ষেত্রে রংপুর অগ্রগামী, কিন্তু পাওয়ার ক্ষেত্রে রংপুর সব সময় পশ্চাৎগামী হয়ে থাকে। এই কারণটি, এই দুঃখটি আমরা আসলে আর বেশি দিন নিয়ে যেতে চাই না। আমরা চাই রংপুরের এই বৈষম্য দূরী হোক, রংপুরের সকল প্রকার সুবিধা যেন রংপুরের মানুষ পায়, এই আমাদের কামনা। ট্রেন সংকটে এভাবেই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। ঈদ স্পেশাল তো নেই, বরং বন্ধ 4টি লোকাল ট্রেন ও স্টেশন। এই অবস্থায় আন্তনগর ট্রেন চালুর দাবি রংপুরবাসীর। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। 7 দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। সুজন, কি বলছেন শিক্ষার্থীরা, তাদের দাবির বিষয়ে বিস্তারিত জানাবেন। জেসিকা, পৃথক হল সহ 7 দফা দাবিতে সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানে এসে প্রাঙ্গণে অবস্থান নিয়ে তাদের সেই দাবি জানাচ্ছেন এবং তাদের একটি প্রতিনিধি দল যে জেলা প্রশাসকের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন। বৈঠকের পর কিন্তু এই মুহূর্তে যে প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের যে দীর্ঘদিন যে সমস্যা, তাদের হল সংকট, একটি মাত্র হল, মেয়েদের জন্য আলাদা হল নেই, বাস সংকট, শিক্ষকদের সংকট, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এই মুহূর্তে কিন্তু তারা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে তারা এই জায়গাটিতে এসে কথা বলছেন। আমরা যদি সরাসরি তাদের কথা একটু বলি, আপনার সঙ্গে যদি একটু কথা বলি, লাইভে আসছি, কি কথা হয়েছে, আপনারা কেমন আশ্বাস পেয়েছেন? আচ্ছা, আমি আবারও বলছি, কবি নজরুল সরকারি কলেজের 7 দফা যে আন্দোলন, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের যে প্রাণের আন্দোলন এবং প্রাণের দাবি, সেই দাবিগুলো নিয়ে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে কয়েকদিন যাবত আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা বিক্ষোভ করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা ডিসি অফিসে এসেছি এবং ডিসি অফিসে আসার পরে জেলা প্রশাসক মহোদয় আমাদের প্রতিনিধিকে ডেকেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি 4-5 মাসের মধ্যে আমাদেরকে একটি প্রসেসিংয়ের কথা বলেছেন। আমরা সেই প্রসেসিং ফলো করব এবং তিনি আশ্বস্ত করেছেন এই প্রসেসিংয়ে গেলে 4 থেকে 5 মাসের মধ্যে আমরা আমাদের ছাত্রাবাসের যে জায়গাটা, সেই জায়গাটা পরিপূর্ণভাবে কবি নজরুল সরকারি কলেজের হবে এবং
পরিবহনের বিষয়ে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি শিক্ষার সঙ্গে কথা বলবেন, কথা বলে আমরাও কথা বলবো, পরিবহনের একটা সমস্যার সমাধান যাতে হয় দ্রুত সময়ের মধ্যে সেই ব্যবস্থা উনি করার চেষ্টা করবেন। আর বাকি দাবিগুলো নিয়ে আমরা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে যাব, সেখানে আমরা উপদেষ্টা অথবা সচিব যে পর্যায়ে যাকে পাই আমরা তার সঙ্গে আলাপ আলোচনা করব এবং আমরা স্মারকলিপি দিব সেখানে। প্রশ্ন প্রথম কথা হচ্ছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা এইভাবে এর আগে কখনো তার দাবি নিয়ে আন্দোলন করে নাই। এই প্রথম কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তাদের দাবি নিয়ে তাদের অধিকার নিয়ে কথা বলছে। এবং শুধু শিক্ষার্থীরা না, এখানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ঐক্যমতের ভিত্তিতে এই আন্দোলন পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে এর আগে যারা ক্যাম্পাসে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছিল তারা লুটপাটে ব্যস্ত ছিল, তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতো না। এখন ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে সচেতন। আমরা মনে করছি যে আলোচনা আজকে এখানে হয়েছে, এই আলোচনা শতভাগ ফলপ্রসূ হয়েছে এবং শুধু ফলপ্রসূই নয়, এই আন্দোলন বাস্তবায়ন করার জন্য, আমাদের এই দাবি দাওয়া বাস্তবায়ন করার জন্য আমরা যা যা করণীয় সেটাই কবিয়ানরা করবে ইনশাল্লাহ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, 7 দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের বসবাসকারী লক্ষাধিক মানুষের সংগ্রামী জীবন। প্রতিনিয়তই জীবন ও জীবিকার তাগিদে করতে হয় লড়াই। নেই মানসম্মত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সেবারও বেহাল দশা। সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত এখানকার বসবাসকারীরা। তারপরও যুগ যুগ ধরে এভাবেই বসবাস করে আসছেন চরাঞ্চলের মানুষ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে প্রায় বিচ্ছিন্ন চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মার ওপারের চর অঞ্চল। এখানে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। এখানকার ধুলোবালির জীর্ণ ও খানাখন্দকে ভরা নাজুক সড়ক যোগাযোগ ব্যবস্থা চরবাসীর দুর্ভোগের অন্যতম কারণ। যে কোনো নাগরিক সেবা পেতে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ, করতে হয় সংগ্রাম। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাও তাদের যেন রীতিমতো মরণ যুদ্ধ। বৃহত্তম একটা চর, আমাদের রাস্তাঘাট নাই, কোনো রোগ চিকিৎসার জন্য কোনো একটা মেডিকেল নাই, হাসপাতাল নাই। মোটরসাইকেল নিয়ে যাই আমরা, এখানে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যাতায়াত ব্যবস্থা নেই। এবং রাস্তাঘাট এটা যদি সংস্কার করা হতো তা আমাদের চরাঞ্চলের লোকরা বাঁচতাম এবং আমাদের সুবিধা হতো। এখানকার শিক্ষা ব্যবস্থারও নাজুক অবস্থা। নেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। তাই প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে না পেরোতেই ঝরে পড়ে অধিকাংশ শিক্ষার্থী। কৃষি নির্ভর এ চরাঞ্চলের মানুষের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হতে হয় শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার অভাবে। আমরা শুনেছি ছোটবেলায় আমাদের একটা হসপিটাল ছিল, এই হসপিটাল কোথায় আছে, কি অবস্থা আছে, কিভাবে চিকিৎসা হয় তা আমরা জানি না, খোঁজ খবরও জানি না। চরাঞ্চলে আবারটা ভালো হয়, ফলনও ভালো হয়, দাম পাই না আমরা, দাম পাই না মানে গাড়ির রাস্তা নাই। জনপ্রতিনিধিরা বলছেন চরবাসীর জীবনমান উন্নয়নে একাধিকবার প্রকল্প প্রস্তাব জমা দিয়েও হয়নি তার বাস্তবায়ন। টেকসই পরিকল্পনা ছাড়া কোনো সমস্যারই স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও জানান তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সটা খুব জরুরি দরকার, যেখানে জমি দিলাম অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ কোন রকম উদ্যোগী নিচ্ছে না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন ইতিমধ্যেই চরবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রকল্প প্রস্তাব করেছেন তারা। একনেকে পাশ হলেই শুরু হবে কাজ। এই ব্রিজটা 500 মিটারের অধিক হওয়ার কারণে আমাদের এখানে একনেকের একটা অনুমোদনের প্রয়োজন, আমরা এখন সেই পর্যায়ে আছি। তো আশা করা যাচ্ছে যে খুব অদূরেই আমাদের এই চিলমারি ইউনিয়নের জন্য বা ইউনিয়নবাসীর জন্য একটা সুসংবাদ আসবে। দ্রুতই চরবাসীর নাগরিক সেবা নিশ্চিতে উদ্যোগ নেবে সরকার। সমাধান হবে সকল সমস্যার, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই যে বিজয়,
এই বিজয় সমগ্র জনতার বিজয়। অবশ্যই শেষ লড়াইয়ে সামনের কাতারে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ছিলেন, আমরা সবাই ছিলাম সে লড়াই। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের মাদ্রাসাগুলি, সব জায়গার ছাত্রছাত্রীরা এখানে যুক্ত হয়েছে, দলমত নির্বিশেষে। এমনকি যারা কোনো রাজনীতি করে না সেই সব সাধারণ মানুষরাও যুক্ত হয়েছিল। আমরা যদি শহীদদের তালিকা দেখি তাহলে দেখবেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের সেই শিক্ষার্থী ভাই বোনের চেয়েও শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি। এই যে মানুষরা জীবন দিয়েছে, তারা সবাই জীবন দিয়েছে একটা ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য, এবং সেই স্থলে একটি গণতান্ত্রিক সরকার, তাদের পছন্দের, তাদের দ্বারা নির্বাচিত এবং তাদের কাছে দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠার জন্য। এই লড়াইয়ের প্রথম অংশের বিজয় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদী শক্তি পরাজিত হয়েছে। কিন্তু এখনো জনগণের শাসন, জনগণের নির্বাচিত সরকার অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় নাই। কাজেই যদি আমরা ওই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যারা দীর্ঘদিন লড়াই চালিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দর্শক, এতক্ষণ আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বক্তব্য শুনছিলাম।